শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার। পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বলেন, কেবল জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই যাত্রা। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনও তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ, গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, সারা জাতি অপেক্ষমান। আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় শনিবার সারাদিন বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে তার জানাজায় অংশ নিয়ে কথা জানান দলীয় নেতারা। সকালে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলের মর্গে, সেখানে সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্ত শেষে আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় রাজধানীর নয়াপল্টনে। সেখানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর হয় জানাজা। পরিবারের দাবি, প্রায় মৃত্যু শঙ্কার কথা জানাতেন মুসাব্বির। আজিজুর রহমান মুসাব্বির এই ফ্যাসিস্ট সরকারে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে যখন ফ্যাসিস্ট চলে গেল, আমরা আমাদের ভাইকে হারালাম। এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়। প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলবে, তোমরা জানতেও পারবে না, হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী ওনারা জরুরি পদক্ষেপ নেবেন, আর এই ঘটনা তো ঘটতেই আছে। রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করতে শুটাররা আগে থেকেই ওত পেতেছিল। সুযোগ বুঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় তারা। আর এমনটাই জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন দুইজনকে শনাক্তের চেষ্টা করছে তারা। গুলি ছুড়ে হত্যা ঘটনায় মামলা করেছে পরিবার। অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রী সুরাইয়া বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জানান, কয়েকদিন থেকেই মৃত্যুর শঙ্কার কথা জানাচ্ছিলেন মুসাব্বির। এদিকে তেজগাঁওয়ের ডিসি ইবনে মিজান জানিয়েছেন, সিসিটিভির ফুটেজে দুইজনকে অন্ধকারে ওত পেতে থাকতে দেখা গেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কি আছে সেই বিষয়ে তদন্ত চলছে। চাঁদাবাজির বিষয়টি মাথায় রেখে এগোচ্ছে পুলিশ। শুটারদের গ্রেফতারে চলছে অভিযান। আমরা বলার মতো অবস্থায় এখনো আসিনি, তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে 2 জনকে দেখতে পেয়েছি। ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। মনোনয়নপত্র বাছাইয়ে ইনসাফ পাবেন আপিলকারীরা, জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে আপিল বুথ পরিদর্শন করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জানান, নিশ্চিত করা হবে সুষ্ঠু ভোটের পরিবেশ। পরে বৃহস্পতিবার বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ শেষে ইইউ প্রতিনিধি দল জানায়, নির্বাচন প্রক্রিয়ায় নজর রাখবে ইইউ। ইসিতে আপিল আবেদনের 4র্থ দিনে ছিল সংক্ষুব্ধ প্রার্থীদের ভিড়। কমিশনের ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগও ছিল তাদের কণ্ঠে। 4র্থ দিনে 100-র বেশি আপিল গ্রহণ করেছে ইসি। যে বৈষম্যের জন্য 5ই আগস্ট ঘটলো, সেই বৈষম্য কন্টিনিউ করছে, এটা থাকা উচিত ছিল না। টাইম দেন, আমি আয়কর অফিস থেকে উঠায় নিয়ে এসে আবার আপনাকে দিচ্ছি, কিন্তু ওনারা টাইম দিল। নির্বাচন কমিশন যেন দায়হীন, তারা চাচ্ছে যে অথচ এই সিডি অকার্যকর হওয়ার জন্য তাদের এই দায় নিতে হয়। আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আসনে নির্বাচন করতে পারবে না বিএনপি প্রার্থী। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। রাজনৈতিক দলগুলো সুন্দর সুন্দর ইশতেহার দেয় কিন্তু বাস্তবায়ন করে না। এই জন্য তদারকি বা জবাবদিহিতার ব্যবস্থা দরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডা মিলনায়তনে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা সভায় এমন মত দেন বক্তারা। বিশিষ্টজনদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ইশতেহারে গণভোটের বিষয়ে হ্যাঁ বা না ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পরও বদলায়নি দেশের পরিস্থিতি। প্রচুর নীতি কথা হলেও নেই বাস্তবায়ন। বদলায়নি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতিও। জাতিটা মনে হয় নতুনভাবে গঠন হলো না। বিদেশিদের মুখাপেক্ষী হওয়ার অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে। এটা আমাদের বুকে হাত রেখে বললে আমরা গোপন মিটিং এ বসি, এই ধরনের প্রতিশ্রুতি আমরা দেব না যেটা বাংলাদেশের অর্থনৈতিক আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা সম্ভব না। কারা কারা কোন কোন ক্ষেত্রে দ্বিমত করেছে এটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে এবং এখানে প্রচারণার কোনো কিছুই ছিল না। এবং আমাদেরকে রাজনৈতিক নেতারা বলেছেন, পাবলিকলি তারা যে বক্তব্য দিয়েছেন, প্রাইভেটলি বলেছেন, আমাদের রাজনীতি করতে হলে অনেক কিছুই বলতে হয়। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। এর আগে তার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবীরা। গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানি ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে মোট 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি সহ 13 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। ফৌজদারি অপরাধ যখনই করা হোক না কেন 100 বছর পরেও তার বিচার হতে পারে। সুতরাং 15 বছর পরে বিচার কেন করা হচ্ছে বা ইত্যাদি, এই প্রশ্নটা আসলে অবান্তর। এবং এটার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাঙ্গেল রয়েছে যেটা চিফ প্রসিকিউটর আদালতে ক্লিয়ার করেছেন, যে 15 বছর পরে বিচার হচ্ছে কারণ এর মধ্যে জুলাই সংঘটিত হয়েছে। সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং এটা কমব্যাট অপারেশন হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বিইআরসির সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পরই তারা ধর্মঘট তুলে নেয়। তবে রাজধানী সহ সারা দেশে সিলিন্ডার গ্যাসের চরম সংকট রয়েছে। সব দোকান বন্ধ থাকায় বৃহস্পতিবার চড়া দামেও ভোক্তারা গ্যাস কিনতে পারেননি। কোথাও গ্যাস সিলিন্ডার মিলছে না, এতে বাসাবাড়ি ও খাবার হোটেলগুলো বিপাকে পড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনায় বসে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তারা অভিযান বন্ধ সহ সরকার নির্ধারিত মূল্যের সাথে 194 টাকা যোগ করে 12 লিটারের সিলিন্ডার ভোক্তা পর্যায়ে 1500 টাকা নির্ধারণের দাবি জানান। পাটা এবং পুতোর মতো আছি, এদিকেও ফিসতেছে এদিকেও ফিসতেছে, অর্থাৎ আমরা বেশি দামে কিনেও মাল পাচ্ছি না। ডিলাররা আমাদেরকে মাল দিচ্ছেন, আমরা বিক্রি করতে পারতেছি না। এখন ওনারা আজকে থেকে আবার ডিক্লার দিল যে বন্ধই করে দিছে। এতদিন তো 4-5 পিস করে দিছে। কোম্পানি যে রেট দিতে আছে আর সরকার যে রেট দিছে, এতে ডিলারদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। ওনারা যে দাবি করছেন এখানে, যে কমিশনের দাবি, এই কমিশনের দাবি আমি যুক্তিসঙ্গত মনে করি এবং বিআরসি আইনগত প্রক্রিয়া এটার সমাধান করবে। গাজীপুরে আগুনে পুড়ে গেছে তুলা ও ঝুটের 6টি গোডাউন, পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে উপজেলার দেওয়ালি বাড়ি কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে পাশাপাশি লাগোয়া ঝুট গোডাউন আর বাতাসের বেগের জন্য দ্রুত ছড়িয়েছে এই আগুন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসও।
সাভারে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাত 8টার দিকে আগুনের খবর পাওয়া যায়। দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় একটি বাড়ির 4টি কক্ষ পুড়ে যায়। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার আসামি ত্রিদীপ চক্রবর্তীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে তোলা হলে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দিও দেন ত্রিদীপ। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে বুধবার শহরের বেচপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে শনাক্ত করা হয় বলে জানায় গোয়েন্দা শাখা। 3 জানুয়ারি রাতে নিজ এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয় শঙ্কর পাশার ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে। বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী আহত হয়েছেন। কুমিল্লার ময়নামতি স্টেশনের আগে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেসে ঢাকায় আসছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কামরুল হাসান। ময়নামতি স্টেশনের আগে বাইরে থেকে পাথর ছড়ে কে বা কারা, এতে কাঁচ ভেঙে যাত্রীর মাথায় এসে লাগে পাথরটি। আঘাতে কামরুল হাসানের মাথা থেকে রক্ত বের হয়, তবে গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন আর আহত হয়েছে আরও 2 জন। বৃহস্পতিবার ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় হয় এই ঘটনা। পুলিশ জানায় সাগর ব্যাপারী বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাড়ির পাশের ক্ষেতে এক যুবকের মরদেহ দেখতে পায়। তাকে সোহান ব্যাপারী হিসেবে চিহ্নিত করেন স্থানীয়রাই। বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারীর টিনের ঘর তছনছ হয়ে গেছে। আহত 2 জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বানাতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেলই বিস্ফোরিত হয়েছে। নিহত সোহানের বিরুদ্ধে মামলাও রয়েছে বলে জানায় পুলিশ। অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। বুঝেন তো, আমার গরিব মানুষ, আমার ঘরে গেছে বোমের শব্দ শুনছি, কই ফুটছে হেরো জানি নাই, বুঝছেন, জানি নাই আমরা। হ্যাঁ, সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে, কেমনে ফুটছে, না কে ফুড়াইছে না কি সেও জানি না। আপনারা অলরেডি জানেন যে এখানে 2টা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে, যে বিরোধের কারণে হচ্ছে তাদের প্রায় দেখা যায় এই ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে। তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্তের কাজ করতেছি, বিভিন্ন আগে কাজ করতেছি। চট্টগ্রামের মিরসরাইয়ে পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নূরজাহান বেগম চুরির অভিযোগে অভিযুক্ত, তবে মূল অভিযুক্ত আমিরুল ইসলামকে এখনও আটক করা যায়নি। স্থানীয়রা জানায় 1 মাস আগে হাদি ফকিরহাট এলাকায় পেট্রোলিয়াম কর্পোরেশনের তেল সঞ্চালন লাইনের ওপর একটি টিন শেডের ঘর নির্মাণ করে আমিরুলও তার কয়েকজন সহযোগী। 12 ফুট নিচে থাকা তেলের পাইপ ফুটো করে অবৈধভাবে তেল উত্তোলনের কাজও চলছিল বেশ কিছুদিন ধরেই। বুধবার রাত থেকে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হয়ে আশপাশের ডোবায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তেল ভাসতে দেখলে অবৈধভাবে তেল উত্তোলনের ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুন্দরবনে 2 পর্যটক সহ রিসোর্ট মালিককে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত মাসুম বাহিনীর প্রধান মাসুমকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় দেশি বিদেশি অস্ত্র, কার্তুজ সহ পর্যটকদের কাছ থেকে লুট করা 5টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায় গতকাল খুলনার 13 খাদার ধানখালী এলাকা থেকে দস্যু দল মাসুম বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে 3টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত শুক্রবার সুন্দরবনের কানুরখাল এলাকা থেকে 2 পর্যটক সহ এক রিসোর্ট মালিককে অপহরণ করে ডাকাত দল। পরে 48 ঘণ্টা টানা অভিযান চালিয়ে অপহৃত 3 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। আমরা 13 খোদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং হচ্ছে মূল হোতা আমার মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। বর্তমানে এই আটককৃত এই আমাদের যে মাসুম মৃধা মূল ডাকাতকে আমরা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নতুন বছরের প্রথম 8 দিনেই সারা দেশে যৌথ বাহিনীর একাধিক অভিযান 171
৭০ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনে ইউনিটগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালায়। অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং ও চোরা কারবারি সহ মোট 171 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 20টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 149 রাউন্ড বিভিন্ন ধরনের গোলা বারুদ, 10টি ককটেল, ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনতা ব্যাংক থেকে 136 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রতিষ্ঠানটির ডিজি জানিয়েছেন, সালমানের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও পাচারের আরও অনুসন্ধান চলমান রয়েছে। আমরা খুবই শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের দুর্নীতির খোঁজে টাস্কফোর্সের মাধ্যমে অনুসন্ধানের নামে দুদক। সে অনুযায়ী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 36,000 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে 136 কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। বর্তমানে কারাগারে থাকা সালমান এফ রহমান নিজেদের মধ্যে আমদানি রপ্তানি দেখিয়ে এলসির মাধ্যমে এই টাকা ঋণ নেয়, পরে তা আত্মসাৎ করেছে। এই অভিযোগে মামলা করেছে সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 22 জনের বিরুদ্ধে। 136 কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ সহ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য ঢাকা 1 সহ মোট 22 জন কর্মচারীর বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও তার স্ত্রী জাহানারা ইয়াসমিনের 8টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ময়মনসিংহ 10 আসনের সাবেক সংসদ সদস্য ফাহমি গোলান্দাজ বাবেলের ঢাকার গুলশান ও ধানমন্ডির 2টি ফ্ল্যাট সহ ময়মনসিংহের 16 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দিনাজপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান। এছাড়া দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারী, শ্রমিক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। মানিকগঞ্জে জাতীয় নির্বাচনকে সামনে রেখে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার। বৃহস্পতিবার দুপুরে আলাদাভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য টেলিভিশন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পুলিশ সুপার সারওয়ার আলম। আলোচনায় উঠে আসে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যাও। সভায় সংগঠনের সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট BM খোরশেদ এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন সহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সন্তানের চোখে বাবার দোকান কেমন তার রং ও তুলির ছোঁয়ায় তুলে ধরতেই ইউনাইটেড আই গ্যাস LPG লিমিটেড আয়োজন করেছে আকো বাবার শখের দোকান চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সারা দেশের রিটেইলারদের সন্তানদের অংশগ্রহণে নির্বাচিত 12টি চিত্রকর্ম স্থান পায় আই গ্যাস ইউনাইটেডের 2026 সালের ক্যালেন্ডারে। প্রতিযোগিতায় বাবা মা সহ 12 জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। শিশুদের সৃজনশীলতা বাড়ানো ও রিটেইলারদের সঙ্গে পারিবারিক বন্ধন জোরদার করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আকিজ বোসের কেবলস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বৈদ্যুতিক নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে কনফিডেন্স উইদিন ট্যাগলাইন নিয়ে বাজারে প্রবেশ করল আকিজ বশির কেবলস। ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি
ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস কেবলস অপারেশনস মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। মোহামেডান অন্তপ্রাণ সমর্থক আতাউর রহমান আতা আর নেই। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশের ঘরোয়া ফুটবলে গ্যালারির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন আতা। প্রিয় ক্লাব মোহামেডানের সমর্থনে প্রায় প্রতি ম্যাচেই মাঠে উপস্থিত থাকতেন তিনি। হকি ও ক্রিকেট ম্যাচেও গলা ফাটাতেন আতা। তবে ফুটবলের প্রতি ছিল তার বিশেষ ভালোবাসা। করোনাকালীন ফাঁকা মাঠে একক দর্শক হিসেবেও তাকে দেখা গেছে। ফুটবল পাড়ায় যিনি পরিচিত আতা ভাই নামে। পেশাদার লিগে দীর্ঘ 22 বছর শিরোপাহীন ছিল মোহামেডান। সবশেষ মৌসুমে শিরোপা জিতে মতিঝিল পাড়া ক্লাবটি। বার্ধক্যের কারণে মাঠে উপস্থিত থাকতে না পারলেও প্রিয় ক্লাবের শিরোপা জয়ে বেশ উচ্ছ্বসিতই ছিলেন আতাউর রহমান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।